ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরো একবার স্বাগত এলিটে। আমরা যে টপিক নিয়ে আমরা এতদিন আলোচনা করছিলাম, লাস্ট দুটো ক্লাস আমরা ফটোসিনথেসিসের উপরেই গেছে। আজকে আমরা ফটোসিনথেসিসের থার্ড পার্ট সেটা নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারটাকে মোটামুটি শেষ করব। তো ফটোসিনথেসিসে আমরা মোটামুটি এই পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা অলরেডি জানো। সেগুলো যদি না দেখে থাকো সে ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো, কারণ ওই ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই এখনকার ক্লাসটা বা এখন যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো বুঝতে পারবে না। সেই জন্য সবাইকে অনুরোধ যে আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। আমাদের আজকে মেইন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে ডার্ক রিয়াকশন। তো ডার্ক রিয়াকশনের অল্প করে আমরা কিছু আলোচনা করেছিলাম, সেই জিনিসগুলো আজকে জাস্ট একটু এক্সপ্লেন করে আমরা ক্যাম দিয়ে ফটোসিনথেসিস মোটামুটি শেষ করব। তাহলে আমরা পরপর দেখে নিই যে কি কি জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত আলোচনা হয়েছে। আমরা দেখেছি ফটোলাইসিস, এটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। PS1 PS2 সাইক্লিক নন সাইক্লিক ফসফোরাইলেশন, এই সমস্ত জিনিস আমরা অলরেডি আলোচনা করেছি, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। হিল রিয়াকশন, ঠিক আছে, NADP-র বিজারণ, NADP কিভাবে রিডিউসড হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা এই জায়গাটা থেকে মোটামুটি শুরু করছি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সালোক সংশ্লেষের জৈব সংশ্লেষকারী দশা বা বায়োসিনথেটিক ফেজ অফ ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষে আলোক দশার পরবর্তী পর্যায়েকে অন্ধকার দশা বলে। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের একটু কি রয়েছে, এই জায়গাটাই রয়েছে একটু আমাদের আপত্তি এই কথাটার সাথে, অন্ধকার দশা। তো এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম যে অন্ধকার দশার বলার থেকে বেটার হচ্ছে কি বলা, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এটা বলাটা হচ্ছে বেটার। কারণ লাইটের প্রয়োজন নেই, লাইট দরকার নেই, তা সত্ত্বেও ও কি করতে পারে, ও এই রিয়াকশনটা করতে পারে। কিন্তু এই কথাটা শুনে মনে হচ্ছে যে অন্ধকার হতে হবে, এই রকম নয়, ও লাইটে থেকেও এই রিয়াকশন কন্টিনিউ করতে পারে। সেই জন্য এটাকে ডার্ক রিয়াকশন বলার থেকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা বলা সব থেকে বেটার। সেই জন্য আমরা এটাকে দুটো ইভেন্টে বা দুটো স্টেপে মেনলি ভাগ করি, একটা হচ্ছে লাইট রিয়াকশন আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে লাইট ডিপেন্ডেন্ট ফেজে লাইটের প্রয়োজন রয়েছে আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে লাইটের প্রয়োজন নেই। বোঝা গেল? লাইট ডিপেন্ডেন্ট কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে ও লাইট ইন্ডিপেন্ডেন্টে প্রবেশ করবে। তার মানে এই নয় ওকে অন্ধকারে থাকতে হবে। ক্লিয়ার? এই দশাটি আলোর উপর নির্ভরশীল নয় বলে একে অন্ধকার দশা বলে। তাহলে এটি প্রকৃতপক্ষে আলোক নিরপেক্ষ দশা, এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট এই টার্মটা। ডার্ক রিয়াকশন বলার থেকে এই জায়গাটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এই জিনিসটা বলাটা বেটার। কাদের ইনভলভমেন্ট সব থেকে রয়েছে এখানে? বিজ্ঞানী বেনসন এবং কেলভিন। তিনারা কি করেছিলেন, ক্লোরেল্লা নামে এক ধরনের যে অ্যালগি, সেই অ্যালগির উপরে শৈবাল, তার উপরে কি করেছিলেন, কার্বনের একটা রেডিও আইসোটোপ C14 সেটা প্রয়োগ করে এই যে একটা মানে প্রসেস, ট্রেসার প্রক্রিয়ার সাহায্যে অন্ধকার দশার বিভিন্ন বিক্রিয়ার পর্যায়গুলো আবিষ্কার করেন। কি কি দশা ছিল, এই কারণে একে কেলভিন চক্র বলে, কারণ তিনাদেরই কি রোলটা বেশি বলা হয়। এই কাজের জন্য কেলভিন 1961 সালে নোবেল পুরস্কার পান। অবশ্যই এত বড় একটা কাজ, নোবেল তো তিনাদেরকে দিতেই হবে, ঠিক আছে, কারণ ফটোসিনথেসিস ফেজটা ভীষণ বড় প্রসেস, যার ফলে কি হয়েছে যে এটা ধীরে ধীরে আবিষ্কার হয়েছে।
একজনের রোল এক রকম ভাবে আমরা দেখতে পেয়েছি। নেক্সট আমরা কি দেখছি, যে কেলভিন চক্র, কেলভিন সাইকেল। তাহলে কেলভিন সাইকেল দুজন বিজ্ঞানীর নাম আমরা দেখলাম, তাদের আবিষ্কারের জন্য নামটা হয়েছে কেলভিন সাইকেল। তাহলে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আরইউবিপি এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে জটিল ও চক্রাকার পদ্ধতিতে গ্লুকোজ ও অন্যান্য শর্করা সৃষ্টি করে এবং আরইউবিপির পুনরুৎপাদন হয়, তাকে কেলভিন চক্র বলা হয়। বোঝা গেল? তাহলে এখানে আমরা সিম্পলি বুঝতে পারছি কিছু কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে ফাইনালি যেটা তৈরি করবে সেটা হচ্ছে গ্লুকোজ। শুধুমাত্র গ্লুকোজ না, অন্যান্য আরো কার্বোহাইড্রেটস রয়েছে, কিন্তু মেন আমাদের যে ফোকাস, যে ফটোসিনথেসিস টার্গেটই আমরা দেখেছিলাম কি, সেখানে কি হয়েছিল, গ্লুকোজ তৈরি করছিল, তাই না? তাহলে গ্লুকোজ তৈরি করছিল ঠিকই আছে, সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমরা দেখেছি অক্সিজেন এবং জল অলরেডি ফটোলাইসিস ওখানেই ঘটে গেছে, মানে লাইট রিয়াকশনে অলরেডি ঘটে গেছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখছি, নতুন জিনিস, সেটা হচ্ছে আরইউবিপি দেখেছি, ওইদিকে যে লাইট রিয়াকশন, সেই লাইট রিয়াকশন থেকে আমরা NADPH পেয়েছি। এবার এরা কি করবে, এরা এই যে জটিল প্রক্রিয়া বলছি বা জটিল প্রসেস বলছি, এই প্রসেসের মাধ্যমে ফাইনালি গ্লুকোজ তৈরি করবে। তার মানে এই যে কেলভিন চক্র বলছি, এই কেলভিন চক্রের উদ্দেশ্য শুধুমাত্র গ্লুকোজ তৈরি করা নয়, গ্লুকোজের পাশাপাশি আরইউবিপির পুনরুৎপাদন, আরইউবিপির রিজেনারেশন। তো আরইউবিপি দেখতে কেমন? রাইবিউলোজ বিসফসফেট। তাহলে এটা হচ্ছে একটা কি, রাইবোজ বলে যে আমাদের অ্যালডোজ শর্করা রয়েছে, একটা মনোস্যাকারাইড, তারই একটা আইসোমার রাইবিউলোজ। তাহলে জিনিসটা দেখতে এরকম। তাহলে এটা হচ্ছে একটা কিটোজ শর্করা, 5 কার্বন একটা কম্পাউন্ড। তাহলে এখানে কি দেখবো, এর দুটো সাইডে কি থাকবে, ফসফেট যুক্ত হয়ে থাকবে 1 নম্বরে এবং 5 নম্বরে। এই হচ্ছে আমাদের আরইউবিপি। তাহলে এটা বেশি বলা বেটার, রাইবিউলোজ 1,5-BP বিসফসফেট। ঠিক আছে, এই রাইবিউলোজ বিসফসফেট প্রথম কথা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে এবং রিঅ্যাকশনে পার্টিসিপেট করার পর at the end of the reaction ও কি করবে, আবার রিজেনারেট করবে, মানে ও যেখান থেকে শুরু করেছিল ও আবার সেই জায়গায় ফিরে যাবে। সেই জন্য প্রথম হচ্ছে কার্বক্সিলেশন ফেজ। এখানে কি লেখা আছে, আরইউবিপি এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে, এই যে কার্বক্সিলেশন ফেজ বলছি, যেখানে কি হবে, আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। তারপরে কি হচ্ছে, বিজারণ, তারপরে রিডিউস হচ্ছে। এই যে রিডাকশন যেটা ঘটছে, এই রিডাকশনটা আমরা যেটা লাইট ডিপেন্ডেন্ট ফেজে পেয়েছি NADPH, সেই NADPH কি হবে, এখানে রিডিউসড হবে। কিভাবে হবে আমরা পরে দেখছি। এবং ফাইনালি যেটা হবে আরইউবিপির পুনরুৎপাদন। এই যে আরইউবিপির পুনরুৎপাদন বা রিজেনারেশন, এটা হচ্ছে ভীষণ কমপ্লেক্স একটা প্রসেস। এরপরে আমরা দেখতে পাবো, ওটা জাস্ট আমরা বলেছিলাম, আগের ক্লাসেও বলেছিলাম যে জাস্ট ওটাকে একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে শুধুমাত্র সারফেস থেকে দেখে রাখবো। তাহলে আমাদের মেন ফোকাস হচ্ছে কার্বন স্থিতিকরণ দশা বা কার্বক্সিলেশন ফেজ এবং হচ্ছে রিডাকশন ফেজ। এই জায়গাটাকে যদি আমরা দেখতে চাই, এখানে আমরা পরে আসব এই স্লাইডে, তাহলে কি দেখতে পাবো, প্রথম হচ্ছে কার্বন স্থিতিকরণ দশা বা কার্বক্সিলেশন ফেজ। এই জায়গাটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রথম কথা হচ্ছে যে বললাম আরইউবিপির সাথে কে যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে তাহলে আরইউবিপি কে নেব। এটা হচ্ছে কি 5 কার্বন কম্পাউন্ড, 1 এবং 5 কি থাকবে, ফসফেট থাকবে। এই হচ্ছে আমাদের আরইউবিপি, এই হচ্ছে আমাদের আরইউবিপি। তাহলে আরইউবিপি পেয়েছি।
এই আরইউবিপি প্রথমে আমরা ডেফিনেশনেই দেখলাম এর সঙ্গে যুক্ত হবে কে, CO2। তাহলে এখানে এসে যুক্ত হচ্ছে কে, এখানে ঢুকছে কার্বন ডাই অক্সাইড, CO2 ঢুকছে, প্লাস এখানে যেটা লাগে সেটা হচ্ছে জল। এবার একটা রিয়াকশন যখন শুরু হচ্ছে তখন সেখানে স্বাভাবিকভাবে কি লাগবে, এনজাইম লাগবে। সেই এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। এনজাইমের নাম কি, রুবিস্কো। এই এনজাইমের উপর আমাদেরকে একটু আলাদাভাবে ফোকাস দিতে হবে। কেন? কারণ হচ্ছে এই যে রুবিস্কো বলছি, এখানেই লিখি, এই যে রুবিস্কো বলছি, এই রুবিস্কোর ফুল ফর্ম যদি দেখি আমরা, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এটা হচ্ছে এর ফুল ফর্ম। কেন আমাদেরকে ফুল ফর্ম জানার প্রয়োজন হলো? কারণ এখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, আবার কি হতে পারে, এই রাইবিউলোজের সাথে অক্সিজেনও যুক্ত হতে পারে। এবার দুটো জিনিসই যখন যুক্ত হতে পারে তখন আলাদা আলাদা এনজাইম কোনো কাজ করছে না, একটা এনজাইমই দুজনের জন্য কাজ করছে। তাহলে একটা এনজাইম কার্বন ডাই অক্সাইডকেও ঢোকাচ্ছে, আবার ওই সেম এনজাইম আবার অক্সিজেনকেও কি করছে, আরইউবিপির সাথে বাইন্ড করাচ্ছে, যুক্ত করাচ্ছে। তাহলে একটা এনজাইম যখন দুই রকমের কাজ করছে তখন আমি কি বলবো, ওকে ওর ডুয়াল নেচার, দুই রকমের প্রকৃতি। সেই জন্য এই যে রুবিস্কো এনজাইমটা রয়েছে এটাকে বলা হয় ডুয়াল এনজাইম। এটাকে বলা হয় ডুয়াল এনজাইম। কেন বলা হয় ডুয়াল এনজাইম? কারণ ও আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইডকেও ঢোকাচ্ছে, আবার যখন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে তাহলে অক্সিজেনকেও ঢোকাচ্ছে, কিন্তু এনজাইম একটাই কাজ করবে। কিরকম? যদি কার্বন ডাই অক্সাইড ঢোকে তখন কি হবে, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। কারণ অক্সিজেনেজ কাজ করবে না, ওখানে অক্সিজেনেজের প্রয়োজন নেই। অক্সিজেনেজ যখন ঢুকবে তখন রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ। বোঝা গেল? এই ডুয়াল নেচারের জন্য এই রুবিস্কো এনজাইমকে বলা হয় ডুয়াল এনজাইম। ক্লিয়ার? এবার আমরা পরের জায়গায় দেখব। তাহলে আরইউবিপির সাথে কে ঢুকলো, কার্বন ডাই অক্সাইড ঢুকলো। এখানে আমি আরইউবিপির কে যদি দেখি, আমি প্রথমেই কি বললাম, 5 কার্বন কম্পাউন্ড। আর আমাদের উদ্দেশ্য কি, এখানে গ্লুকোজ তৈরি করা, গ্লুকোজ। তাহলে এই 5 কার্বন কম্পাউন্ড গ্লুকোজে কনভার্ট যদি হতে চায় তাহলে গ্লুকোজ কি 6 কার্বন কম্পাউন্ড। তাহলে এখানে আরইউবিপি দিয়ে শুরু হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড। তাহলে আমি এই আলাদা এই যে কার্বন, এক্সট্রা একটা কার্বন, এই কার্বন পাবো কোথা থেকে? এই কার্বন পাচ্ছি আমি কার্বন ডাই অক্সাইড থেকে। বোঝা গেল? তাহলে প্রথমে আরইউবিপি 5 কার্বন কম্পাউন্ড, এই এখান থেকে শুরু হচ্ছে রিয়াকশন, যেটা কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়ে কি হচ্ছে, টোটাল 6 কার্বন তৈরি করছে। টোটাল আমি 6টা কার্বন পাচ্ছি, কম্পাউন্ড পরে তৈরি হবে, কিন্তু টোটাল কার্বনের সংখ্যা আমি কত, 6টা পেলাম। তার মানে আমি বলতে পারি যে ভবিষ্যতে গিয়ে আমি গ্লুকোজ পাবো, কারণ 6 কার্বন আমি পেয়ে গেছি। তাহলে এখানে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড কি করলো, যুক্ত হলো, রুবিস্কো কাজ করছে এবং এখনো জল তৈরি কি করছে। এখান থেকে যেটা তৈরি হচ্ছে 2 মোল, 2 অণু তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই বস্তুটাকে পাচ্ছি। এই বস্তুটার নাম কি,
3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় মোল? 2 মোল। 2 অণু পাচ্ছি, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকলো সঙ্গে সঙ্গে 6 কার্বন, টোটাল 6 কার্বন হয়েছে। তাহলে এখানে 1 2 3 কার্বন কম্পাউন্ড, তাহলে সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি 6। তাহলে এই এক অণু প্লাস আর এক অণু হচ্ছে 3PGA, টোটাল হচ্ছে 6 কার্বন পাচ্ছি। ঠিক আছে, তাহলে পেলাম 3PGA। তাহলে এই যে দশাটা, এই যে স্টেপটা, এই স্টেপটার আমরা নাম কি নাম দেব? এটারই নাম দেব কার্বক্সিলেশন। এটার নাম দেব কি? কার্বক্সিলেশন। কার্বন ডাইঅক্সাইড ঢুকলো। কার্বক্সিলেশনের পরে আমরা যদি দেখি তাহলে কি পাচ্ছি? এখানে কি হচ্ছে? এখনো এটিপি খরচ হচ্ছে। এটিপি কিসে কনভার্ট হয়ে গেল? এডিপিতে। যেটা হলো, তাহলে একটা ফসফেট ভেতরে প্রবেশ করবে। ফসফেটটা যখন ঢুকছে তখন যে গল্পটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই রকম। এটা পাচ্ছি, এই কম্পাউন্ডটা পাচ্ছি। তাহলে এটা 2 মোল পেয়েছি, ওটাও 2 মোল পাবো, কারণ ওটাও হচ্ছে কি 3 কার্বন কম্পাউন্ড। তাহলে এগুলো যাই পাচ্ছি সব 2 কার্বন 2 কার্বন, এই 2 মোল করে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার নাম কি? এটার 1 নম্বরে আমরা কি দেখছি? ফসফেট আছে, এখানে 3 নম্বরে আছে। তাহলে 1,3-BPGA। PGA ছিল, PGA আছে, শুধুমাত্র একটা ফসফেট রয়েছে, একটা ফসফেট অ্যাড হয়েছে, সেই জন্য কি হলো? দুটো ফসফেট, তাই আমরা বলছি বি। তার মানে 1,3-BPGA, বিশ ফসফোগ্লিসারেট। ঠিক আছে, তাহলে প্রথমে RUBP ছিল, RUBP থেকে আমরা কি পেলাম? 3PGA পেলাম। 3PGA থেকে পেলাম 1,3-BPGA। এবার আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা যে লাইট রিঅ্যাকশনে যে NADPH পেয়েছি, সেই NADPH এর কাজটা এবার কোথায়? NADPH এর কাজটা হবে এবার এখানে। কি হবে? সেটা হচ্ছে এই যে 1,3-BPGA রয়েছে, এই 1,3-BPGA এবার রিডিউসড হবে। তাহলে NADPH প্লাস H প্লাস, এটা আমরা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম লাইট রিঅ্যাকশনে। এ রিডিউসড ফর্ম যদি দেখি তাহলে কি পাবো? NADP রিডিউসড হয়ে গেল। রিডিউসড যখন হয়ে গেল তাহলে ভেতরে কি দিল? দুটো হাইড্রোজেন। এখানে কি হচ্ছে? একটা ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে, যে জিনিসটা আমরা পাচ্ছি সেটার দেখতে ঠিক এই রকম। এটা পাচ্ছি। এটা কিসের গঠন তাহলে? এটা হচ্ছে 3PGALD, 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এই যে 3-ফসফোগ্লিসারেলডিহাইড আমরা পেয়েছি, এবার আমরা কি করতে পারছি? আন্দাজ করতে পারছি। কিসের আন্দাজ? এই যে 3PGLD তৈরি হলো, এই 3PGLD এবার বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে, বিভিন্ন ধাপে ধাপে কিছু জটিল পদ্ধতির মাধ্যমে কি ঘটাবে? RUBPর পুনরুৎপাদন ঘটাবে। সেই সঙ্গে সঙ্গে তৈরি কি করবে? গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজ। আমরা যদি 3PGLD দেখি, 3-ফসফোগ্লিসারেলডিহাইড, তাহলে আমাদেরকে যেতে হবে, একটু মনে করতে হবে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস যদি আমরা দেখি, তাহলে গ্লাইকোলাইসিস শুরু হয়েছিল গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখানে আমরা কি দিয়েছিলাম? আইসোমারেজ দিয়েছিলাম, পেয়েছিলাম ফ্রুক্টোজ 6 ফসফেট। সেখানে এখনো এটিপি লেগেছিল, পেয়েছিলাম ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট।
ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট দুটো পার্টে ভেঙে গেছিল। একটা বলেছিলাম ঢ্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর আরেকটা তৈরি করেছিল 3-ফসফোগ্লিসারেলডিহাইড। তাহলে তারপরে 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে 3-PGA, তারপর 1,3-BPGA, 2-PGA, ফসফোএনাল পাইরুভেট, পাইরুভিক অ্যাসিড, এই পর্যন্ত চলে গেল। সেটা রেসপিরেশনের পরে ফার্দার টিসিএতে ঢুকবে, ওই জায়গাটায় আমরা যাচ্ছি না। শুধুমাত্র 3-PGLD গেছি মানে আমরা কি বলতে পারি, আমরা যে গ্লাইকোলাইসিস রয়েছে সেই গ্লাইকোলাইসিসের একটা পোর্শনে আমরা পৌঁছে গেছি। তাহলে গ্লাইকোলাইসিস যে পদ্ধতিটা 3-PGLD, সেখানে এই 3-PGLD কে যদি আমি আইসোমারেজ এনজাইম দিই তাহলে পাবো কি? তাহলে পাবো ঢ্যাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আমি যদি আবার ব্যাকফ্লো করি তাহলে সেখান থেকে কি পাবো? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে আমি কি পাবো? ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেটে যদি আমি দিই আইসোমারেজ এনজাইম দিই তাহলে তারই আইসোমার হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট। সেখানে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফাইনালি আমি কি পেয়ে যাব? গ্লুকোজ পেয়ে যাব। তাহলে ওখান থেকে কি তৈরি হলো? আলটিমেট গ্লুকোজ তৈরি হয়ে গেল। সুতরাং এই ডার্ক রিঅ্যাকশনে এই আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইডের যে কার্বক্সিলেশন হলো, কার্বক্সিলেশনের ফলে 3-PGA তো পেলাম, 3-PGA থেকে 1,3-BPGA, 1,3-BPGA থেকে আমরা পাচ্ছি 3-PGALD। এই 3-PGALD এর উপস্থিতি এটাই জানাচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারবো? গ্লুকোজ তৈরি করতে পারবো। আমরা নয়, কারা? প্ল্যান্টরা অবশ্যই। তাহলে এই প্ল্যান্টরা যখন 3-PGALD চলে আসলো তখন কি হচ্ছে? গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র কি আমাদের ডার্ক রিঅ্যাকশনের এই গ্লুকোজ তৈরি করার উদ্দেশ্য ছিল? ওখানে ডেফিনেশনেই আমরা দেখলাম কি, যে আরইউবিপির পুনরুৎপাদন। তাহলে প্রথম দুটো দশা আমরা দেখলাম, একটা হচ্ছে কার্বক্সিলেশন, আর একটা এখানে আমরা কি দেখছি? রিডাকশন। দুটো জিনিসই আমরা দেখে নিলাম। এবার আমাদের ফাইনাল যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে আরইউবিপির রিজেনারেশন। এই আরইউবিপির রিজেনারেশনটা ভেরি কমপ্লেক্স, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই আরইউবিপির রিজেনারেশন যদি দেখি তাহলে এখানে আরইউবিপির এটা হিউজ জায়গা। তাহলে দেখো, তাহলে রাইবিউলোজ 1,5-বিসফসফেট, সেখান থেকে আমরা পেয়েছিলাম কি? সেখান থেকে পেয়েছিলাম আমরা 3-PGA পেয়েছিলাম। এই 3-PGA থেকে আমরা পেয়েছিলাম কি? 1,3-BPGA। ঠিক আছে, 1,3-BPGA থেকে আমরা পেয়েছিলাম কি? 3-PGALD। এখান থেকে আমরা বললাম কি, যে আলটিমেট গ্লুকোজ তৈরি হবে। তো এখানে দেখো 3-ফসফোগ্লিসারেলডিহাইড 3-PGALD তৈরি হলো। 3-ফসফোগ্লিসারেলডিহাইড যখন হচ্ছে, এখান থেকে এই যে গ্লিসারেলডিহাইড এর আবার কি রয়েছে? আইসোমার রয়েছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এর এই দুজনের যুক্ত, এ হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, এ হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, দুটোকে যুক্ত করলে আমি 6 কার্বন কম্পাউন্ড পাবো। তাহলে 6 কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড ফ্রুক্টোজ। তাহলে দুজনকে জুড়লে আমি কি পাচ্ছি? ফ্রুক্টোজ পাচ্ছি। দুটো ফসফেট রয়েছে 1,6-বিসফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট গ্লাইকোলাইসিসের 3-PGALD থেকে জাস্ট রিভার্সের দিকে যাচ্ছি। তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তারপরে আমি কি পাবো? ফ্রুক্টোজ 6-ফসফেট পাবো। ফ্রুক্টোজ 6-ফসফেটও কি? এটা হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে আমি কি পাচ্ছি? গ্লুকোজ 6-ফসফেট। তাহলে এই ফ্রুক্টোজ 6-ফসফেটের এটা কি? এটা হচ্ছে আইসোমার। তাহলে এই জিনিসগুলো পেতে আমার ইজি। তাহলে গ্লুকোজ 6-ফসফেট থেকে আলটিমেট আমি কি পেলাম? গ্লুকোজ পেয়ে গেলাম। তাহলে গ্লুকোজ আমার তৈরি হয়ে গেল। আমাকে কি করতে হবে? আরইউবিপি কে ফিরিয়ে দিতে হবে। সেই জন্য এটা কয়েকটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিরকম জটিল প্রসেস? এই যে ফ্রুক্টোজ 6 কার্বন কম্পাউন্ড, এ আবার কিসে কিসে ভেঙে যাচ্ছে? এরিথ্রোজটা হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড, আর ভেঙে যাচ্ছে জাইলিউলোজ 5 কার্বন কম্পাউন্ড। তাহলে জাইলিউলোজ এবং এরিথ্রোজ এরা পরে কি হচ্ছে? সিডোহেপটুলোজ 1,7-বিসফসফেট। এই যে সিডোহেপটুলোজ তৈরি হলো, এই 5 জাইলিউলোজ এবং সিডোহেপটুলোজ এরা পরবর্তীতে কি করছে? জাইলিউলোজ 5-ফসফেট। এরা আবার গিয়ে কি হচ্ছে? রাইবোজ 5-ফসফেট। এরা পরবর্তীতে দুজনের আইসোমার তৈরি করছে রাইবিউলোজ 5-ফসফেট। তাহলে রাইবোজ 5-ফসফেট আর রাইবিউলোজ 5-ফসফেট এরা দুজনের আইসোমার। তাহলে এই রাইবিউলোজ 5-ফসফেট যখন আমি পেয়ে গেলাম, তখন আমি
যে জায়গায় রাইবিউলোজ শুরু করেছিল তার যাত্রা, সেই জায়গায় আমি আবার ফিরিয়ে দিতে পারলাম। তাহলে এটা হচ্ছে টোটাল আমার ডার্ক রিয়াকশন। তাহলে ডার্ক রিয়াকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আমরা তিনটে ঘটনা দেখতে পাবো। একটা হচ্ছে কার্বক্সিলেশন, একটা হচ্ছে রিডাকশন, আর একটা হচ্ছে কি বললাম যে আরইউবিপির রিজেনারেশন। তাহলে এই তিনটে ঘটনা ঘটবে। এই ছিল আমাদের মোটামুটি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের উদ্দেশ্য। তাহলে ফটোসিনথেসিসে আমরা যদি দেখি, তাহলে এই সমস্ত জিনিসগুলোই আমি কি করলাম, পেয়ে গেলাম। তাহলে আমরা যখন আরইউবিপির সাথে রিয়াকশন করলাম, আরইউবিপির সাথে আরইউবিপি প্লাস CO2, এখান থেকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা 3 কার্বন কম্পাউন্ড হয়। সেই জন্য প্রথম যারা এই 3 কার্বন কম্পাউন্ড যৌগ তৈরি করে তাদেরকে বলা হয় C3 প্ল্যান্ট। আবার কিছু কিছু প্ল্যান্ট রয়েছে যারা কি করবে, এখানে 3 কার্বন কম্পাউন্ড তৈরি না করে ওরা কি করবে, 4 কার্বন কম্পাউন্ড, যেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। সেই সমস্ত প্ল্যান্টদেরকে বলা হবে C4 প্ল্যান্ট। বোঝা গেল? তেমনি আবার কেউ কেউ C2 সাইকেলও শো করে, যে তাহলে এখানে 4 কার্বন, 3 কার্বন, আবার হচ্ছে 2 কার্বন। তাহলে যারা 2 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করছে তাদেরকে কি বলবো, C2 সাইকেল। তো C2 সাইকেলটা আমরা দেখবো, সেটাকে আমরা কি বলি এবার, ফটো রেসপিরেশন। এই হচ্ছে ফটো রেসপিরেশন, আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন। তাহলে আলোক শ্বসন একটা বিশেষ শ্বসন পদ্ধতি। এই প্রকার শ্বসন সবুজ উদ্ভিদের আলোক এবং অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। অবশ্যই এই পদ্ধতি ডিকার এবং টায়ো 1959 খ্রিস্টাব্দে তামাক গাছে প্রথম পর্যবেক্ষণ করেন। কিছু ইনফরমেশন, এই পদ্ধতিতে প্রথম উৎপন্ন যৌগ 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। তাহলে এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা হচ্ছে তার স্ট্রাকচার। এই হচ্ছে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। কটা কার্বন রয়েছে? একটা, দুটো, 2 কার্বন বিশিষ্ট যৌগ। সেই জন্য একে C2 পথও বলে। এই চক্রাকার পথকে ফটোসিনথেটিক কার্বন অক্সিডেটিভ বা PCO চক্র বলা হয়। ঠিক আছে, এই C2 সাইকেলকে। তাহলে ডেফিনেশন কি, আলোকের উপস্থিতিতে ও অধিক অক্সিজেনের ঘনত্বে সবুজ উদ্ভিদ কোষে যে অতিরিক্ত শ্বসন ঘটে এবং প্রাথমিক যৌগরূপে 2 কার্বন যুক্ত ফসফোগ্লাইকোলেট উৎপন্ন হয় তাকে আলোক শোষণ বলে। তাহলে এই যে আলোক শোষণ বলছি, এই জিনিসটা কিরকম লাগবে আসলে? তাহলে আমরা দেখলাম যে আরইউবিপি, প্রথমে দেখলাম আরইউবিপি, এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, কাজ করলো রুবিস্কো, জল লেগেছিল, পেলাম 2 মোল 3PGA, এটা পেয়েছিলাম। তাহলে একটা কার্বন ঢুকেছিল বলে আমি দুটো 3PGA পেয়েছি, দুটোই 3PGA পেয়েছি। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে না, তার মানে রুবিস্কোই কাজ করছে, কিন্তু রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ কাজ করছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে, সেম জিনিস, রুবিস্কো, এখানে ঢুকছে অক্সিজেন, এখানে ঢুকছে অক্সিজেন। তাহলে অক্সিজেন যখন ঢুকছে এখানেও কাজ করছে কে, সরি এটা হবে আরইউবিপি, ওটা হ্যাঁ ঠিক আছে, আরইউবিপি, অক্সিজেন ঢুকছে, কাজ করছে এনজাইম রাইবিউলোজ বিসফসফেট অক্সিজেনেজ। ঠিক আছে, এখানে তো কার্বন আসেনি, এখানে তো কার্বন ডাইঅক্সাইড আসেনি, তাহলে একটা কার্বন তো কম আছে। তাহলে 5টা কার্বন ছিল, 5টা কার্বনই থাকবে। পাচ্ছি কি, ভেঙে যাচ্ছে এইভাবে, 1 মোল পাচ্ছি আমরা কি 3PGA প্লাস যেটা পাচ্ছি 1 মোল পাচ্ছি আমরা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এই যে বলেছি ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, তাহলে 1 মোল পাচ্ছি 3PGA আর একটা পাচ্ছি কি ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। তাহলে এই ঘটনাটা যদি আমরা দেখতে চাই যে অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা কিভাবে ঘটছে, তাহলে আমরা কিভাবে দেখব, এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, এই আরইউবিপি
এখানে কি হচ্ছে, শুধুমাত্র অক্সিজেনের পরিবর্তে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কি হবে, অক্সিজেন আসবে। বাকি রিয়াকশন সব সেম। এখানে এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি 3PG এর স্ট্রাকচার আমরা দেখেছি। আর এখানে ইন অ্যাডিশন যেটা পাবো, এখানে আমি দেখাচ্ছি, আলাদা করে আর দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি। তাহলে এই যে যেটা বললাম আমরা COOH আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফসফোগ্লাইকোলেট, এটা হচ্ছে ফসফোগ্লাইকোলেটের স্ট্রাকচার। তাহলে এটা পাবো প্লাস এটা পাবো, এটা হচ্ছে ফটো রেসপিরেশনের। আর বাকি যদি আমি শুধুমাত্র ডার্ক রিয়াকশনের কথা বলি, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, একে আমার আর ধরার দরকারই নেই, একে আর ধরার দরকারই নেই। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ডার্ক রিয়াকশনের গল্প। ক্লিয়ার? এবার আমরা দেখি যে এই সমস্ত জিনিসগুলো কাদের ক্ষেত্রে দেখতে পাবো, কোন কোন প্ল্যান্ট এর ক্ষেত্রে দেখতে পাই। আলোক শ্বসনের শ্বসন বস্তু সদ্য উৎপন্ন গ্লাইকোলেট বা গ্লাইকোলিক অ্যাসিড, ঠিক আছে। মুখ্য উৎপাদিত যৌগ কি গ্লাইকোলেট, সেই সঙ্গে সঙ্গে কি তৈরি হয়, গ্লাইসিন, সেরিন, এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয়। সেটা আমরা পরের স্লাইডে দেখছি, অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয়। আর এই জিনিসটা শুধুমাত্র একটা মানে জায়গায় হয় না, 3টে জায়গায় হয়। কোন কোন জায়গায়, সেই সমস্ত জিনিসগুলো কি কি প্লান্ট রয়েছে, ধান, ঠিক আছে, মটর, মুগ, তামাক, তুলা, লঙ্কা, এই সমস্ত প্লান্ট গুলোতে এরা কি করে, C2 সাইকেল প্রদর্শন করে বা C2 সাইকেল আমরা এদের ক্ষেত্রে দেখতে পাবো। এই হচ্ছে C2 সাইকেলের জায়গাটা। কোথায় কোথায় হয়, ক্লোরোপ্লাস্টে হয়, পারাক্সিজমে হয়, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই 3টে জিনিস মিলে তৈরি করে, 3টে জিনিসই, 3টে আলাদা আলাদা যে সেল অর্গানেলস রয়েছে, সেখানে এই C2 সাইকেলটা কমপ্লিট হয়। তাহলে প্রথমে ক্লোরোপ্লাস্টিড, অবশ্যই ক্লোরোপ্লাস্টিডের মধ্যেই ঘটবে সমস্ত ঘটনাগুলো। এখানে যে অক্সিজেন আসছে, রুবিস্কোর সাথে বাইন্ড করলো, কি তৈরি করলো, 2-ফসফোগ্লাইকোলেট। 2-ফসফোগ্লাইকোলেট কি শুধু তৈরি করবে, তা তো তৈরি করবে না, সেই সঙ্গে সঙ্গে কি তৈরি করবে, 3PGA। তাহলে আমরা অলরেডি 3PGA পেয়েছি। তাহলে 3PGA, এটাকে জাস্ট এইভাবেই লিখছি, 3PGA, এটা হচ্ছে 3PGA, এটা হচ্ছে 3PGA। তাহলে এই 3PGA আর এই যে ফসফোগ্লাইকোলেট বলছি, ফসফোগ্লাইকোলেট দেখতে কেমন, ঠিক এই রকম। এই হচ্ছে আমার ফসফোগ্লাইকোলেট। দুটো জিনিসই তৈরি হলো, এর জন্য দেখানো হচ্ছে 3PGA আবার 2-ফসফোগ্লাইকোলেট। এখান থেকে জল ঢুকে কি তৈরি করলো, H3PO4, তার মানে ফসফেট বেরিয়ে গেল, তৈরি করলো গ্লাইকোলেট। তাহলে এই ফসফেট কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, এই ফসফেট বাইরে বেরিয়ে যাবে। আমরা কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে দেখছি না, সুতরাং আমরা সিম্পল দেখব গ্লাইকোলেট। তাহলে এই ঘটনাটা ঘটলো ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই গ্লাইকোলেট এবার চলে আসছে কোথায়, পারক্সিজমের মধ্যে। এই গ্লাইকোলেট থেকে গ্লাইঅক্সালেট তৈরি হলো, কিসের প্রেজেন্সে, অক্সিজেনের প্রেজেন্সে। বেরিয়ে গেল কি, হাইড্রোজেন পারঅক্সাইড। পরে কি তৈরি করলো, গ্লাইসিন। এই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে আমরা প্রথম অ্যামাইনো অ্যাসিড পেলাম। তাহলে গ্লাইসিন তৈরি হলো। গ্লাইসিন যদি এবার কোয়েশ্চেন করা হয় গ্লাইসিন কোথায় তৈরি হয়, তাহলে হচ্ছে পারক্সিজমে। ঠিক আছে, অবশ্যই এই সমস্ত জিনিসগুলো কোথায় তৈরি হচ্ছে, সব C2 সাইকেলের মধ্যে, তাই না? তাহলে গ্লাইসিন থেকে কি হচ্ছে, এই যে এই গ্লাইসিন পরবর্তীতে কিসে কনভার্ট হচ্ছে, সেরিনে। কিভাবে কনভার্ট হলো, কারণ হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন কি হয়ে গেল, বেরিয়ে গেল, তাই না? তাহলে সেরিন থেকে ফাইনালি হাইড্রক্সিপাইরুভেট আবার গ্লিসারেটে কনভার্ট হচ্ছে। এগুলো সবই কি, এখানে সব ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করবে, কারণ কি এগুলো সব রিডিউস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে এবার কি হচ্ছে, যে গ্লিসারেট, এখানে যে গ্লিসারেট তৈরি হয়েছিল পারক্সিজমের মধ্যে, এই গ্লিসারেট কি তৈরি করলো, 3PGA। আর এই 3PGA থেকে ফাইনালি কি তৈরি হচ্ছে, RUBP। তার মানে এখানেও কি দেখতে পাচ্ছি আমরা, রিজেনারেশন দেখতে পাচ্ছি। বোঝা গেল? এই হচ্ছে C2 সাইকেল, যেখানে আমরা কি দেখতে পাবো, ফসফোগ্লাইকোলেট,
2 কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড তৈরি হবে। তো এখানে সেই জিনিসটাই তৈরি হয়েছে, সেটাই দেখানো হয়েছে। তো এটা কিছু কিছু উদ্ভিদ আমরা দেখলাম যারা এই রকম সাইকেল কি করছে, শো করছে। বোঝা গেল? এই ছিল আমাদের C2 সাইকেল। C3 সাইকেল দেখলাম। C4 সাইকেল সম্পর্কে আমরা বললাম যে প্রথম যে স্টেবল কম্পাউন্ড সেটা যদি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় সেক্ষেত্রে আমরা তখন বলবো যে ওটা C4 সাইকেল। এবার আমরা বলবো ক্যাম নিয়ে একটু কথা। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই যে ক্যাম বলেছি, ক্যামের ফুল কথাটা কি, সেটা হচ্ছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এই যে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম জিনিসটা কি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ক্র্যাসুলেসিয়ান এটা হচ্ছে একটা গোত্রভুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাসিড মেটাবলিজম, মানে কি তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে। এবার এই সমস্ত যে উদ্ভিদগুলো ক্যাম উদ্ভিদ বলি বা ক্যাম প্ল্যান্টস, তাদের বৈশিষ্ট্যগুলো কি, অ্যাকচুয়াল বৈশিষ্ট্যগুলো কি? তারা হচ্ছে আংশিক শুষ্ক পরিবেশে জন্মাবে, ড্রাই এরিয়াতে জন্মাবে। তবে ড্রাই এরিয়াতে যদি জন্মায় তো সেখানে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত কম। বৃষ্টিপাত যদি কম হয় তাহলে জলের যে ঘাটতি, সেই ঘাটতিটা থাকে। স্বাভাবিকভাবেই দেহ থেকে কি করবে, জল অতিরিক্ত বের করতে চাইবে না, মানে বাষ্পমোচনটাকে কি করবে, ওরা কনজার্ভ করে রাখবে। সেই জন্য আমরা দেখতে পাবো এই যে এই জায়গাটা অ্যাকচুয়াল কি ঘটনাটা ঘটছে। কাণ্ড, পাতা, পত্ররন্ধ্র রসালো প্রকৃতির হয়, সাঙ্কেন স্টোমাটা থাকে। তাহলে সাঙ্কেন স্টোমাটা কি? এদের ক্ষেত্রে স্টোমাটা, এই যে যদি আমি এটা একটা লিফ ধরি তাহলে এদের স্টোমাটাটা নিমজ্জিত অবস্থায় থাকে, একদম পুরো এইভাবে সানলাইটের দিকে নেই, একটু নিমজ্জিত অবস্থায় থাকে। তো সাঙ্কেন স্টোমাটা এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পাতা আম্লিক হয়। আম্লিক যদি কেন হবে, এখানে যদি আমরা বলছি আমরা অ্যাসিড মেটাবলিজম নিয়ে কথা বলছি, তাহলে মেটাবলিজম এর আগে দেখলাম ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কোথায় হয়? সবুজ জায়গা, যেখানে মেনলি হচ্ছে পাতা। তাহলে পাতাতেই কি হবে, ফটোসিনথেসিস হবে, গ্লুকোজ তৈরি হবে, যা হওয়ার সমস্ত ঘটনা এখানে ঘটবে। তো অ্যাসিড মেটাবলিজম সেটাও কোথায় ঘটবে? পাতার মধ্যেই হবে, পাতার মধ্যেই হবে। তো পাতার মধ্যেই যদি হয়, পাতার মধ্যেই যদি অ্যাসিড মেটাবলিজম হয়, এখানে যদি অ্যাসিড থাকে পাতার মধ্যে, তো এই অ্যাসিডটা কি হবে, মানে এর জন্য কি হবে, পাতাটা আম্লিক হবে। যদি ওই পাতাটাকে ছিঁড়ে এভাবে কামড়ে খায় তাহলে কি হবে, টকটক লাগবে। স্টোমাটা দিনে বন্ধ রাত্রে খোলা। এদের ক্ষেত্রে স্টোমাটা দিনের বেলায় বন্ধ থাকে, রাত্রিবেলায় খোলা থাকে। দিনের বেলায় বন্ধ করার আমার অ্যাডভান্টেজ কি? তাহলে আমি কিসের জন্য স্টোমাটাটা বন্ধ করে রাখছি দিনের বেলায়? এই জিনিসগুলো একটু ভাববে, একটু চিন্তা করবে, তোমাদের মানে ভাবার জন্য এই মানে এটা হোমওয়ার্ক হিসেবেও নিতে পারো যে হ্যাঁ এই জায়গাটা, এই কোয়েশ্চেনটা স্যার কিছু বলেননি, যে স্টোমাটা দিনে বন্ধ রাত্রে খোলা কেন হয়, এই জিনিসটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। অবশ্য তোমরা আগে ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম যে প্রসেস রয়েছে সেটা দেখার পর এমনি তোমরা উত্তর দিতে পারবে। কাদের ক্ষেত্রে দেখা যায়? ক্যাকটিসি, ক্যাকটাস, অর্কিডেসি, ব্রোমিলিয়েসি, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ক্যাম বা ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম দেখতে পাবো। ওকে, দেখো কি জিনিসটা ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে একটা হচ্ছে রাত্রি, একটা হচ্ছে দিনের বেলায়। তাহলে যে কোনো একটা জায়গাকে আমরা ধরে নিয়ে বলতে পারি। তাহলে দিনের বেলায় কি হচ্ছে, পত্ররন্ধ্র বন্ধ আছে, দেখো। তাহলে এই জায়গায় যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে? কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না, জলও বাইরে বেরোতে পারবে না। তাহলে যখন পারছে না তখন ঘটনাটা কি ঘটছে? এখানে কিন্তু কোনো ফটোসিনথেসিস হ্যান ত্যান এই সমস্ত কোনো গল্প বলিনি। আছে কি? গল্পটা শুরু হচ্ছে কোষ গহ্বর, সেলের মধ্যে যে ক্যাভিটি থাকে বা ভ্যাকিউল থাকে, সেই ভ্যাকিউলে কি জমে রয়েছে? ম্যালিক অ্যাসিড। তাহলে এই যে ম্যালিক অ্যাসিড দুম করে চলে আসলো,
তাহলে এখানে ম্যালিক অ্যাসিড শুনলাম, আমরা এবার রাত্রিবেলায় চলে যাই, রাত্রিবেলায় চলে আসি, কারণ ওই ম্যালিক অ্যাসিডকে আমাকে আনতে হবে। তো ম্যালিক অ্যাসিড আসছে কিভাবে? এই হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট। দেখো রাত্রিবেলায় কি স্টোমাটা ওপেন হয়ে আছে, স্টোমাটা যখন ওপেন হয়ে আছে তখন এই যে জল আর কার্বন ডাই অক্সাইড এরা দুজন ফাইনালি যেটা করছে সেটা হচ্ছে এই বস্তুগুলো, ঠিক আছে, বাইকার্বনেট আর হচ্ছে কি ফসফোএনল পাইরুভেট। এখানে একটা এনজাইম কাজ করছে যেটাকে আমরা কি বলছি, কার্বনিক অ্যানহাইড্রেজ। তাহলে এখান থেকে পিইপি থেকে এই দুটো বস্তু থেকে আলটিমেটলি যেটা তৈরি হলো সেটা কি তৈরি হলো, অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হলো কি ম্যালেট, আর ম্যালেট থেকে তৈরি হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাহলে রাত্রিবেলায় ওরা যে কাজটা করছে, এখানে আরো বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, ম্যালেট ডিহাইড্রোজিনেজ, তারপরে হচ্ছে তোমার পিইপি কার্বক্সিলেজ, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আমার যেটুকু ধরার বা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড আমি রাত্রিবেলায় তৈরি করে ফেলেছি, তো এই যে ম্যালিক অ্যাসিডটা সেটা কোথায় জমা হচ্ছে, সেটা জমা হচ্ছে কোষ গহ্বরে, কোষ গহ্বরে। তাহলে এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বর এখানে রয়েছে, এই যে ম্যালিক অ্যাসিড পেয়েছি, এই ম্যালিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে, ম্যালেটে। ম্যালেট থেকে তৈরি হচ্ছে পাইরুভেট, ম্যালেট থেকে তৈরি হচ্ছে পাইরুভেট, এই পাইরুভেট থেকে তৈরি হচ্ছে ট্রায়োজ শর্করা। তাহলে ট্রায়োজ শর্করা কি যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে 3 কার্বন কার্বোহাইড্রেট, মানে 3 কার্বন কম্পাউন্ড। তাহলে ট্রায়োজ শর্করার মধ্যে কি আসবে, আমরা যদি বলি একটু আগে দেখলাম 3PGLD, তাই না, 3-ফসফোগ্লিসারালডিহাইড, বা এটাকে আমরা কি বলতে পারি, গ্লিসারালডিহাইড বলতে পারি। তাহলে গ্লিসারালডিহাইড হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, তার যদি আমরা আইসোমার দেখি তাহলে কি বলবো, অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা দেখলাম, সেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সেটাও হচ্ছে কি 3 কার্বন ট্রায়োজ শর্করা, এটাও হচ্ছে ট্রায়োজ শর্করা। ট্রায়োজ কথাটা আসছে কি 3টে কার্বন থেকে, বোঝা গেল। এই যে 3 কার্বন শর্করা যখন আমরা পেয়ে গেলাম, ওখান থেকে আমরা কি করতে পারবো, আলটিমেট গ্লুকোজ তৈরি করতে পারবো। এরপরে ফার্দার আবার কেলভিন সাইকেলে প্রবেশ করছে। এখানে দেখানো আছে যে দিনের বেলায় কি ঘটনাটা ঘটছে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে রয়েছে, বোঝা গেল। এই হচ্ছে ক্র্যাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে এই ছিল আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারের পুরো লেকচার। তোমরা প্রত্যেকটা ভিডিও সুন্দর করে বসে বসে ধীরে ধীরে দেখো। যে কোনো শব্দ বা কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই এটাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে তোমাদের কোনো কোশ্চেন, এবং যদি তোমরা চাও যে অ্যাপ্রিসিয়েশন করতে চাও বা অ্যাপ্রিসিয়েট করতে চাও ক্লাসগুলোকে, তাহলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। ভালো করে চ্যাপ্টারটা পড়ো। কোনো ধরনের কোয়ারিজ যদি থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে সেগুলোও দেখো। পুরো বিষয়টা দেখে পুরো ফটোসিনথেসিস চ্যাপ্টারটাকে সুন্দরভাবে তোমরা প্রিপেয়ার করো। আজকের পর্যন্ত আমাদের ফটোসিনথেসিস কমপ্লিট হলো। আমরা এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারে প্রবেশ করব। ঠিক আছে, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।